আমাদের যে প্রবাসীরা তারা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কেমন থাকে? মধ্যপ্রাচ্যে বাংলাদেশিরা আসলে কাজ করে হচ্ছে গিয়ে ক্লিনিংয়ের কাজ, খুবই লো পেইড জব এবং সুপারভাইজার লেভেলে খুবই কম সংখ্যায় আছে। যে সব জায়গাতে আমাদের দেশের প্রবাসীরা আসলে কেন প্রতারিত হয়? যে নাম দস্তখত করতে পারে না সে গিয়ে ওখানে ডক্টরেট সার্টিফিকেট দিয়ে আমি ভিসা তৈরি করে দিছি, সে ওখানে গিয়ে ক্লিনিংয়ের কাজ করতেছে। এবং আমাদের সৌদি মার্কেট, দুবাই মার্কেটটা বন্ধ হলো কিন্তু এই কারণে। অনেক ট্রেনিং ইনস্টিটিউটও সরকার করেছে। আপনি যেখানে গিয়ে 3 বছর 10 বছর 20 বছর থাকবেন, সেই ট্রেনিংটা আপনি 3 দিনের মধ্যে কিভাবে আপনি শেষ করবেন? পৃথিবীর বিভিন্ন দেশে, যেই দেশে সে পার্টিকুলারলি যাচ্ছে সেই দেশের আইন কানুনগুলো কি কি আছে, কি করা যাবে না, টু ডু লিস্ট, নট টু ডু লিস্ট, এইগুলা সম্বন্ধে একটু জানলে প্রবাসী মারা গেলে তার লাশ আনার জন্য একটা বরাদ্দ আছে। এই জিনিসগুলো আমাদের প্রবাসীরা জানে কিনা। কান্ট্রি ওয়াইজ ইনিশিয়েটিভ নিলে প্রবাসীদের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যৎ কিন্তু সামনে অপেক্ষা। রেমিটেন্সের জন্য সহায়ক একটা কালচার টোটাল দেশের মধ্যে আমার তৈরি করতে হবে, একটা পরিবেশ তৈরি করা। পরিবেশটাই হবে গিয়ে আমরা কিভাবে আমাদের ম্যান পাওয়ার গুলোকে এক্সপোর্ট করব। প্রিয় দর্শক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মুন্সি মোহাম্মদ আশফাকুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ফাইন্যান্স। সো দর্শক, বাংলাদেশ ফাইন্যান্স একটু স্বাভাবিকভাবে মনে হতে পারে যে ডায়াসপোরাতে আমরা একটা এনবিএফআই কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভকে কেন ইনভাইট করছি। মিস্টার আশফাকুল আলম আসলে বিভিন্ন ব্যাংকে কাজ করেছেন এবং এক্সচেঞ্জ হাউসে কাজ করেছেন, রেমিটেন্স এক্সচেঞ্জ হাউস, বাংলাদেশের বাইরে ইউএইতে কাজ করেছেন এবং রেমিটেন্স নিয়ে তার আসলে একটা অনেক অভিজ্ঞতা আছে কাজ করার ক্ষেত্রে এবং উনি বিদেশে থেকেও দেখেছেন, বাংলাদেশে দেখেছেন। সো এগুলো নিয়ে এবং বর্তমানেও বাংলাদেশ ফাইন্যান্সে উনি কাজ করছেন এই বিষয়ে। আমরা জানি যে এনবিএফআই কোম্পানি ফরেন এক্সচেঞ্জ তারা ডিল করতে পারে না, বাট রেমিটারদের জন্য কি কি কাজ করছেন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা শুনবো এবং ওভারঅল আসলে বাংলাদেশের যে মাইগ্রেন্টস তাদের যে কষ্ট, আমরা বলবো যে যাওয়া থেকে অনেক টাকা দিয়ে যায়, তারা কম আর্ন করে, আবার রেমিটেন্স পাঠাতে গিয়ে বেশি খরচ করতে হয়, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেসের মধ্যে পড়ে এবং অনেক সময় তারা কিন্তু ইললিগাল হয়ে যায়। সো বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম আছে আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য। সো আমরা আশফাক ভাইয়ের সাথে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। আশফাক ভাই, স্বাগতম আপনাকে টিভিএসে। স্বাগত। থ্যাংক ইউ, আপনি আপনার ব্যস্ততা সত্ত্বেও আমাদের জয়েন করতে পেরেছেন, এই জন্য আমরা গ্রেটফুল আপনার কাছে। আপনাকে অজস্র ধন্যবাদ। টিভিএস এর মাধ্যমে আপনাদের দর্শকের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে দিব ইনশাআল্লাহ। ওকে, এই যে যেটা বলছিলাম যে রেমিটেন্স আমাদের ইকোনমির লাইফলাইন বলা যেতে পারে এবং আমাদের ধরেন যে ডোমেস্টিক ইকোনমিরই যদি বলেন কনজাম্পশন, রুরাল ইকোনমির কিন্তু রেমিটাররা আপনি দেখবেন যে এর একটা বড় ড্রাইভার গ্রোথের কিন্তু। তো আপনি তো থেকেছেন ইউএইতে কাজ করেছেন, সরাসরি তাদের সাথে হ্যান্ডেল করেছেন। সো ওভারঅল আমাদের যে প্রবাসীরা তারা আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা আসলে কি করে, কেমন কাজ করে, কেমন থাকে, আপনি কিভাবে দেখেছেন তাদের? আমি কাজ করেছি একেবারে আমার আর্লি লাইফে, যৌবনের শুরুটাতেই আমি আমার ফুল টাইম জব যখন আমি শুরু করি তখন আমি দুবাইতে ছিলাম মানি ট্রান্সফার কোম্পানিতে, ইউই এক্সচেঞ্জে। তো আমি এশিয়া এক্সচেঞ্জের রেমিটেন্সের হেড হিসেবেও ছিলাম। আমি দেখেছি যে বাংলাদেশি যারা এমপ্লয়ি, আমাদের বর্তমানে 1.5 কোটির মতো বাংলাদেশি লিগালি এবং ইলিগালি টোটাল মিলে 176টা দেশের মতো বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে 50%ই হচ্ছে গিয়ে আমাদের মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশিরা আসলে কাজ করে হচ্ছে গিয়ে ক্লিনিংয়ের কাজ, খুবই লো পেইড জব এবং সুপারভাইজার লেভেলে খুবই কম সংখ্যায় আছে। টপ লেভেলেও কিছু কিছু আছে, ব্যাংকারও আছে কিছু, কিন্তু সেটার সংখ্যা খুবই কম, খুবই নগণ্য। এটা লেস দেন 0.5% অথবা তারও কম হবে। তো আমি এরকমও হয়েছে বিভিন্ন জায়গাতে সুপার শপে কারোর সঙ্গে ডিসকাস করছি হঠাৎ করে, যে আমার অরিজিন জানে না, বাংলাদেশি আমি, যদি কখনো বলতাম যে আমি বাংলাদেশে, পর বলেন না বাংলাদেশে তো ইংলিশ বলতে পারে না। তো আমাদেরকে আসলে কোনো সময় ওনারা ইংরেজি বলতে শোনে নাই, কারণ আমাদেরকে দেখে তো আসলে সবসময় লো পেড জবগুলো করতে, ব্লু কলার জবগুলো করতে। হোয়াইট কলার বাংলাদেশি খুবই কম সেখানে।
এবং এটা দেখেন আমাদের যে কান্ট্রি, আমাদের 53 বছরের জন্মের যে আমাদের ইতিহাস, 1976 সাল থেকে আমাদের দেশের বাইরে লোক পাঠানো সেভাবে ফর্মালি শুরু। সেটা 2007 সাল এবং 8 সালে ছিল 8 লক্ষ বেশি। সেটা আমাদের গত 16, 17, 18 সালে সেটা 10 লক্ষ ছুঁই হয়। অন অ্যান অ্যাভারেজ এখন 10 থেকে 11 লক্ষ বাংলাদেশি দেশের বাইরে প্রত্যেক বছর যাচ্ছে। এর মধ্যে এডুকেটেড বাংলাদেশি কজন যাচ্ছে? একেবারে স্কিল্ড আনস্কিল্ড আমি বলবো না। আমি খুব কঠিন লেবারার হিসাব মতো কাজ করতে পারি, সেটাও এক ধরনের স্কিল। বাট যেই একেবারে সাক্ষরতা থেকে শুরু করে সেগুলোও কিন্তু আমাদের খুব কম ছিল এক সময়। এখন যেই ডেমোগ্রাফিক যেই ডিভিডেন্ড আমাদের, যে আমাদের ইয়াং পপুলেশন অনেক বেশি, ওনারা কিন্তু এখন কম্পারেটিভলি বেশি এডুকেটেড, ওনারা নলেজেবল। আমি রিসেন্ট টাইমও এয়ারপোর্টে একটা অফিসিয়াল কাজে আমি গিয়েছিলাম, আমি দেখেছি যে কিছু কিছু আমি এরকম এমপ্লয়ি পেয়েছি যারা বার্গার কিংয়ে জব করছে, যারা ট্যুরিস্ট গাইড হিসাবে কাজ করছে, আমাদের ডায়াসপোরা। তো ওরা খুবই ইয়াং, তারা আইটি প্রফেশনাল, সিঙ্গাপুরে জব করছে, বিভিন্ন দেশে কিন্তু আমাদের এরা যাওয়া শুরু করেছে। তো একটা ছিল আমাদের খুবই আনস্কিল্ড ইলিটারেট ডায়াসপোরা, ওরা আনস্কিল্ড হয়েও যায়, স্কিল্ড হয়ে যায় না। তো সেই রিজাইমটা ছিল, আবার এখন কিন্তু এটা শিফট হওয়া শুরু করেছে। এই জায়গাটাতে আমাদের সরকার এবং বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, দাতা সংস্থা সবাই মিলে আমাদের একটা কম্বাইন্ড কাজ করার যথেষ্ট স্কোপ আছে। এই যে আপনি যেটা বলছিলেন যে আপনি মিডল ইস্টে দেখেছেন যে ধরেন বাংলাদেশিরা ইউজুয়ালি খুব লো পেইড জব করে, একদম নিচের শ্রেণীর জবগুলো করে, কিন্তু এখানে যে সুপারভাইজারি রোলে আমরা যতটা শুনেছি যে ইন্ডিয়ানরাই বেশি জব করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু মুসলিম দেশ, বাংলাদেশিরা মেজরিটি 90% মুসলিম। সো তারপরেও আসলে দেখা যায় যে আমরা লো পেইড জব করে ইন্ডিয়ানরা আপনার সুপারভাইজারি জবগুলো করে। এটার কারণটা কি? যখন থেকে যেভাবে করে শুরু হয় আসলে সেই ট্রেন্ডটা চলতে থাকে। এখন আমি গ্রামের একজন আব্দুল কুদ্দুস সাহেব, উনি প্রথমে গেলেন, উনি হয়তোবা তার কফিল অথবা আরবাব অথবা সুপারভাইজারের সঙ্গে রিকোয়েস্ট করে অথবা লিঙ্ক ধরে কোনো না কোনোভাবে 5টা ভিসা বের করতে পেরেছেন। উনি ওনার গ্রামের এরকম আব্দুর রহিমকে নিয়েছেন, আব্দুল সালেককে নিয়েছেন, যারা এরকম ইলিটারেট অথবা আনস্কিল্ড। তো এই যে একটা ডায়াসপোরা সেখানে যাওয়া শুরু করলো। এখন আমি যখনই একটা বিদেশ যাই, আমাদের তো আমি আপনার সঙ্গে কফি খেতে খেতে ডিসকাস করছিলাম যে আমি এক্সপোর্ট করছি, আমার ইপিজেড ফ্যাসিলিটি আছে, আমি ক্রিকেট খেলাচ্ছি, আমার সেখানে বয়স ভিত্তিক শিক্ষার জন্য বিকেএসপি আছে, আমার আন্ডার 19, আমার আন্ডার 16, 17, 15, 13 এরকম করে আছে। কিন্তু আমি যে দেশের বাইরে লোকগুলো পাঠাচ্ছি, আমার এখানের এরকম ধরে ধরে এই বয়স ভিত্তিক ভাবে অথবা স্কুল থেকেই আমার এরকমভাবে কোনো প্ল্যান কি আছে কিনা যে ভাই তুমি লেখাপড়া এরকম এরকম করছো, তুমি গার্ডিয়ানকে নিয়ে আমরা বসলাম সরাসরি যে আপনার ছেলেটা আমি দেখছি যে লেখাপড়ায় এই অবস্থা, তার ফিউচার প্ল্যান নিয়ে আমরা বসবো, চলেন আসেন প্যারেন্টস, গার্ডিয়ান, টিচার্সরা মিলে মিটিং করি যে আপনার এখন ও ম্যাথমেটিক্সে ভালো অথবা সে এই জায়গাটাতে ভালো, তাকে এই কাজটা করানো যেতে পারে, তার একটু টেকনিক্যাল একটু নেক আছে, তাকে আমরা এখানে দিতে পারি, তার ল্যাঙ্গুয়েজ সে খুব চটপটে, খুব ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি ধরতে পারে, তাকে আর আমি কিছু ল্যাঙ্গুয়েজ আমি শিখালাম, একটা কি দুইটা বাংলার পাশাপাশি অবশ্যই টুকটাক ইংরেজি, এবং সে যদি মিডল ইস্টে যেতে চায় তাকে আমরা অ্যারাবিক, অথবা সে যদি কোরিয়ান, সিঙ্গাপুরি অথবা জাপানি ল্যাঙ্গুয়েজ অথবা চায়না ল্যাঙ্গুয়েজ শিখে, যেই কাজটা বাংলাদেশে বসে করছে সেইটাই কিন্তু বেতন 2 ডাবল 3 ডাবল হয়ে যায়। রাইট, শুধু ভাষা শেখার, শুধুমাত্র ভাষা শেখার জন্য। এখন ভাষা শেখার জন্য আমার কি কি ফ্যাসিলিটিগুলো আছে, আমি গভর্নমেন্ট কি কি ফ্যাসিলিটি নিতে পারি, কি কি ইনিশিয়েটিভ নিতে পারি, আবার আমার বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ব্যাংক এবং এনবিএফআই অথবা বিভিন্ন সংস্থাগুলো, এনজিওগুলো, যদি আমাদের এই রেমিটেন্স সেন্ট্রিক কালচারটা আমরা তৈরি করি, আমি বলছি যে রেমিটেন্সের জন্য সহায়ক একটা কালচার টোটাল দেশের মধ্যে আমার তৈরি করতে হবে, একটা পরিবেশ তৈরি করা। পরিবেশটাই হবে গিয়ে আমরা কিভাবে আমাদের ম্যান পাওয়ার গুলোকে এক্সপোর্ট করব। কিন্তু সরকার কিন্তু আপনি যেটা বললেন যে স্পোর্টসে আপনার এরকম প্রতিষ্ঠান আছে বা সব ক্ষেত্রেই এক ধরনের রিপ্রেজেন্ট, তো এখানে কিন্তু প্রচুর ধরেন যে আমরা যতটা জানি যে অনেক ট্রেনিং ইনস্টিটিউটও সরকার করেছে, জি, সো মোর দ্যান 100। তো সেগুলো কি আসলে কি কোনো ফাংশন করছে না? সরকার করেছে, আমি যতটুকু জানি, আমার ডাটা ভুল হতে পারে, কিন্তু 108টার মতো ট্রেনিং টিটিসি আমাদের আছে।
সেইখানে আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে, আবার বিএমইটি থেকে বিএমইটি ম্যান পাওয়ারের পাসটা যখন নিচ্ছে তখন একটা 3 দিনের একটা বাধ্যতামূলক টিটিসিতে একটা কোর্স করতে হয়, সেটা না করে বিদেশে যাওয়া যায় না। আমি জানি আমার ব্যক্তিগত পরিচিত আমার গ্রামের বেশ কয়েকজনই গিয়েছে, যে কোনো রকমে সেখানে গিয়ে একটু চেহারা দেখাতে পারলেই হয়, থাকাটা বাধ্যতামূলক না। আবার আপনি যেখানে গিয়ে 3 বছর 10 বছর 20 বছর থাকবেন, সেই ট্রেনিংটা আপনি 3 দিনের মধ্যে কিভাবে আপনি শেষ করবেন? এটা আসলে কমপক্ষে 1 মাস 2 মাস 3 মাসের একটা লং কোর্সের মধ্যে যদি হয় তাহলে এটা বেটার হয়। আপনি দেশের বাইরে গেলেন, সেখানে কালচারাল যেই ফিটটা, আপনার কিছু সিভিক সেন্স, আপনি কথা বলবেন কিভাবে, আপনি থ্যাংক ইউ গুলা বলা, সরি বলা, এই নর্মস গুলা, আপনার একেবারে বেসিক কিছু কিভাবে আসলে হাঁটা, আমরা তো ওইটাও জানি না। টয়লেটটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি, টয়লেট চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি কোথায় থুতু ফেলবেন কোথায় ফেলবেন না। এরকমও তো হয় যে আমাদের বাংলাদেশি ভাইরা সেই বিমানের মধ্যেই সিগারেট ধরিয়ে ফেলছে। তো এই জিনিসটা তো সে শুধুমাত্র বাংলাদেশের বিমানে করছে তা না, সে তো সেখানে গিয়েও এই কাজটা করতেছে, বিভিন্ন ভুল করছে। আমি বিদেশে তো গিয়ে আমি কোনোভাবেই কোনো আন্দোলন, পজিশন অথবা কোনো কিছুর সঙ্গে সেগুলো তো আমি জড়াতে পারবো না। আমরা দুবাইয়ের যে রিসেন্ট কেসটা দেখলাম, আইন তো মানতে হবে, হ্যাঁ সেই দেশের আইন তো মানতে হবে। তো পৃথিবীর বিভিন্ন দেশে, যেই দেশে সে পার্টিকুলারলি যাচ্ছে, সেই দেশের আইন কানুনগুলো কি কি আছে, কি করা যাবে না, টু ডু লিস্ট, নট টু ডু লিস্ট, এইগুলা সম্বন্ধে একটু জানলে আগে থেকে বেটার হয়। কে শেখাবে, কাদের দায়িত্ব এটা? যে রিক্রুট করছে, এক্সপোর্ট করছে যে সে, নাকি এখানে বিএমইটি যেটা বললেন 3 দিনের একটা কোর্স করায়, রেজিস্ট্রেশন, এগুলো তো এই দায়িত্বটা কাদের? আমি আসলে এখানে বলবো কি, দায়িত্ব শুধুমাত্র প্রথমেই আসতে পারে যে গভর্নমেন্টের দায়িত্ব, কিন্তু এই রেমিটেন্সের সঙ্গে যারা স্টেক হোল্ডার, এই প্রত্যেকেই কিন্তু এটার জন্য দায়ী এবং তাদের দায়িত্ব আছে। আমি ব্যাংক বলি, ব্যাংকেরও আছে, যারা যারা বেনিফিট পায় এই রেমিটেন্সের, এই প্রত্যেকেরই কিন্তু এই দায়বদ্ধতা আছে, এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেকেরই এগিয়ে আসতে হবে। আচ্ছা, আপনি আপনার সিএসআর, আমি বলি সিএসআর যেই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমরা ব্যাংক থেকে রেমিটেন্সের উপরে বেস করে, রেমিটেন্সের যোদ্ধা যারা আছে, আমরা যোদ্ধা বলি, আমরা বীর বলি, রেমিটেন্স ওনারা আনে, তাদেরকে সেন্টার করে, ওদেরকে টার্গেট করে, যে যুদ্ধাহত যারা মুক্তিযোদ্ধা থাকে তাদেরকে যেমন করে একটা হুইল চেয়ার দেওয়া হয়, তাদেরকে যেমন করে কিছু মান্থলি কিছু অ্যালাউন্স দেওয়া হয়। তো আমি রেমিটেন্স যোদ্ধা বলছি, তো রেমিটেন্স যোদ্ধা যে ফেরত আসলো, সে স্ট্রোক করলো, অ্যাক্সিডেন্টাল, তার পার্শিয়াল ডিসএবিলিটি হলো, এটার জন্য তার পরিবার তো একেবারে পথে বসে গেল। এটার জন্য কিছু অ্যালাউন্স আমরা ব্যাংক থেকে দিতে পারি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দিতে পারি, গভর্নমেন্ট দিতে পারে। এবং গভর্নমেন্ট, আমি দেখলাম যে আমরা আসলে নাই করি, আমরা খুব সহজেই গভর্নমেন্টের দায় চাপিয়ে দিই। আমি রিসেন্ট প্রবাস বন্ধু কল সেন্টার, বিভিন্ন কল সেন্টারে যেগুলো অ্যাভেলেবেল আছে আইনি সহায়তার জন্য, আমি বিভিন্ন জায়গায় নিজে ব্যক্তিগতভাবে প্রবাসী সেজে আমি ফোন দিয়েছি, যে দেখি আসলে সার্ভিসটা কি, যে এত যে নাই শুনি আসলে ব্যাপারটা কি। আমি যেটা দেখলাম যে খুবই হেল্পফুল পেয়েছি আমি। কল সেন্টার এক্সিকিউটিভ যারা আছে ওনারা ডেফিনেটলি অনেক ওয়েল ট্রেন্ড। আমি যথেষ্ট সময় নিয়ে কথা বলেছি, প্রত্যেকে আমাকে বুঝিয়ে দেশের বাইরে যাওয়ার জন্য আমাদের যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কি, আমি লোনটা কিভাবে পাবো। হ্যাঁ, সেখানে কিছু প্রসেসগত ঝামেলা হয়তো বা আছে। যেমন আমি যদি বলি যে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 3 লক্ষ টাকা পর্যন্ত আমি দেশের বাইরে যাওয়ার জন্য আমি লোন পাচ্ছি। তো লোনটা নেওয়ার ক্ষেত্রে এটা বিনা জামানতে, কিন্তু ব্যক্তিগত জামানত দিতে হবে, মানে কোলাটারালটা সেভাবে নিচ্ছে না, কিন্তু ব্যক্তিগত জামানত দিতে হবে। কারো হয়তো গ্যারান্টি দিতে হবে, সব লোনেই দিতে হয়। আমি বেশ কিছু প্রবাসীর সঙ্গে কথা বলেছি যে এই যে ব্যক্তিগত জামানতটা, এটা আসলে ম্যানেজাররা কি চাচ্ছে। যেমন কল সেন্টার থেকে বললো যে ম্যানেজার যেভাবে বলে সেভাবে, তো বুঝলাম যে আসলে ব্যাংকার কারোর সঙ্গে কথা বলতে হবে। তো আমি যারা এই লোনটার জন্য গিয়েছে এরকম কয়েকজনের সঙ্গে কথা বললাম, বলে যে গভর্নমেন্ট অফিসার কারো জামানত চায়। এখন আমার পরিবারের মধ্যে গভর্নমেন্ট অফিসার কেউ নাই, আমি কিভাবে দিব? এবং মেম্বার চেয়ারম্যানের এটা চায়। তো একজন মেম্বার চেয়ারম্যান, এখন যেহেতু জামানত, যে লোন নিচ্ছে তারও যেই দায়, জামানত যে দিচ্ছে তারও একই দায়, তো মেম্বার চেয়ারম্যান তো আর বেশি দিতে চায় না। সেই ক্ষেত্রে আমি তো যে প্রবাসে যাচ্ছে সে তো আসলে সমাজের খুব বেশি একজন ভ্যালুড না যাওয়ার আগ পর্যন্ত, কিন্তু সে কিন্তু নিগৃহীত, শোষিত, গরিব, এই ভদ্রলোকটা। তো তাকে তো মেম্বার আসলে সে সাপোর্টটাও হবে করে দিচ্ছে না, এবং সে যখন দেশের বাইরে চলে যাচ্ছে সে তো ভোটটাও দিতে পারছে না, তো সে তো ভোটারও না আলটিমেটলি। দেখেন মানসিক চিন্তা ভাবনাগুলো। আমাকে এই প্রবাসীরাই বললো যে আমি তো দেশ ছেড়ে চলে যাচ্ছি এবং অন অ্যান এভারেজ আমি থাকবো দেশের বাইরে 10-12 বছর, 15 বছর, মিনিমাম 5 বছর। তো আমি তো ভোটের সময় ভোটও দিতে পারবো না, তো আমাকে তো তার দেখার প্রয়োজন নাই। সে কিন্তু আমার জামানতটাও দিচ্ছে না, ব্যক্তিগত জামানত যেটা, এবং আমি লোনটাও পাচ্ছি না। এইটা একটা ইস্যু আছে। সেকেন্ড আরেকটা ইস্যু হচ্ছে গিয়ে
দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন ফ্যাসিলিটি এবং দেশের বাইরে থেকেও আইনি সহায়তার জন্য, আমি এই কল সেন্টারগুলোতে ফোন দিয়ে রিসেন্ট আমি জানতে পারলাম যে দেশের বাইরে থেকেও বাংলাদেশে আইনি সহায়তা পাওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে। প্রবাসীদের বাচ্চারা যারা প্রতিবন্ধী তাদের জন্য একটা অ্যালাওয়েন্স আছে। আবার হচ্ছে গিয়ে প্রবাসী মারা গেলে তার লাশ আনার জন্য একটা বরাদ্দ আছে। এই জিনিসগুলো আমাদের প্রবাসীরা জানে কিনা। প্রবাসীদের জন্য কিন্তু পেনশন গভর্নমেন্ট স্কিম আছে, যদিও তার সংখ্যা অনেক কম, সেটাকে প্রবাসীরা জানে না। জি, তো এটা জানানোর জন্য তো আমার প্রয়োজন, এটার দায়িত্ব অবশ্যই সরকারের বিভিন্ন সংস্থাগুলো এবং যাদের এটা যেমন পেনশন স্কিম যেগুলো আছে সেটাকে আরেকটু জনপ্রিয় করা। প্রবাসীদের মধ্যে এখন একটা ভীতিকর অবস্থা আছে, আমি অনেক প্রবাসীর সঙ্গে কথা বলেছি যে আপনাদের জন্য তো কিছু স্বল্প পরিসরে হোক আর যেমনি হোক কিছু ফ্যাসিলিটি অবশ্যই আছে। এবং বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালের সঙ্গে কথা বলেছি যারা এটার সঙ্গে জড়িত, তারা বলছে যে সরকারের একটা চেঞ্জের পরে আগের ফ্যাসিলিটিগুলা আর চলমান থাকবে কিনা সেটা নিয়েও একটা ধারণা, একটা কনফিউশন আছে। আবার আগের টাকা পয়সা সব চুরি করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট নিয়ে গেছে, এরকম এই নিউজগুলোও তো সবার কাছে আছে। তো এখানে টাকা রাখলে এটার যে কি ভবিষ্যৎ হবে, সেটার ফেট কি হবে সেটাও আমরা জানি না। এই কারণেও একটা কনফিউশন কিন্তু আনসার্টেইনটি এগুলো দিয়ে। তো সরকারের এখানের একটা দায়িত্ব আসলে এগুলো ক্লিয়ার করা। আপনি যেটা বললেন যে কল সেন্টার, প্রবাসী কল সেন্টার, আপনি দেখেন যে 999 যেটা ন্যাশনাল কল সেন্টার, এটা কিন্তু এখন কোয়াইট পপুলার, এখন মানুষ কিন্তু জানে এবং এখান থেকে কিন্তু তারা উপকারও পায়। তো প্রবাসীদের জন্য যে কল সেন্টার হয়েছে এটা হয়তো অনেকে জানে না। এই জিনিসটা আমার মনে হয় যে সরকারের একটা দায়িত্ব, এগুলো আসলে এটাকে একটু মার্কেটিং করা, এটার অ্যাওয়ারনেসটা অবশ্যই, এটার অ্যাওয়ারনেসটা সবার মধ্যে জানিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। এখন আপনি জানাবেন কিভাবে? প্রবাসীরা যা যা ইউজ করে তার মাধ্যমে জানাবেন। ভাই প্রবাসীরা টিকটক ইউজ করে, ইমো ইউজ করে। আপনি হয়তোবা ভদ্রলোক, আমি ভদ্রলোক, আমি হয়তোবা মনে করি যে ইমোর আর কেমন ডিমান্ড, কিন্তু প্রবাসী ওইটাই কিন্তু বেটার। আপনি বিভিন্ন, ওইটাই আমরা জানি যে ওইটা কিন্তু হাইস্ট। প্রবাসীরা যে দেশের সাথে যোগাযোগ করে এটা ইমোর মাধ্যমেই বেশি। মিডল ইস্ট বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ ব্লকড, সেখানে তো আপনি কথা বলতে পারবেন না, আপনাকে ভিপিএন টিপিএন বহুত কিছু ইউজ করতে হবে। সো ওরা ইউজ করে ইমো, আপনি ইমোতে করেন। ওরা টিকটক ইউজ করে, হিউজ পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেখান থেকে আর্নও করে। আমাদের পেশাও কিন্তু চেঞ্জ হচ্ছে তো সময়ের সাথে সাথে, সেখানে আপনি জানান। আমি যে কথাটা একবার বলেছিলাম যে ইপিজেড, যে ইপিজেডের সঙ্গে আমি একটু প্রবাসীদের একটু অ্যালাইন করি। দেখেন কিভাবে বিভিন্ন দেশ, আমি যদি একেবারে গুগলে সার্চ দিই, আপনি চ্যাট জিপিটিতে সার্চ দেন কোন কোন দেশ বার্থ যাতে বাড়ে, জনসংখ্যা যাতে বাড়ে, যাতে ওই দেশের লোকাল পপুলেশন যাতে করে বাচ্চা নেয়ার ক্ষেত্রে একটু আগ্রহী হয়, ইনসেন্টিভ দিচ্ছে। এটা লিখে সার্চ দিলে আপনি যে কটা দেশ পাবেন সেই কটা দেশে কিন্তু আমার প্রবাসী আমি পাঠাতে পারি, কারণ ওই দেশে বার্থ রেট কম, জনসংখ্যা ওদের লোকালি কম, এবং ওরা বাইরে থেকে লোক নিতে বসে আছে এখন। এবং কিছু কিছু দেশ আছে যেখানে এজিং পপুলেশন খুব বেশি, সেখানে কেয়ার গিভারের বিশাল একটা ডিমান্ড আছে। ইপিজেডটা আমি কেন বললাম, আমি কোরিয়ান যেই গভর্নমেন্টকে আমি এবং প্রাইভেট সেক্টরে আমি ওয়েলকাম করে নিয়ে আসছি যে আমার দেশে, আমার জায়গাতে আপনি ভাই আপনার নিজের প্রোডাক্ট আপনি প্রডিউস করেন, করে আপনি এক্সপোর্ট করে নিয়ে যান। আমরা যদি এরকম 10টা 20টা দেশে আমরা যদি এখন এই অফারটা দেই যে ভাই আপনার পিপল আপনি চুজ করবেন, আমি আপনাকে নিয়ে যাব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আপনি যাকে যাকে পছন্দ আপনি নেবেন, আপনি একটা ইনিশিয়াল ইন্টারভিউ নিয়ে এইসব ছেলেকে বাছাই করবেন, আপনার এখানে থাকা খাওয়া সব কিছু 6 মাস ওরা ট্রেনিং করবে, আপনি পরীক্ষা নিয়ে পাশ করায় যারা যারা পাশ করবে এদেরকে আপনি দেশের বাইরে নিয়ে যাবেন। এইটা করলে যেই লোক অন্যান্য যে মিডল ইস্ট কান্ট্রিগুলো আমরা যে টার্গেট করেছি সেই জায়গা থেকে ডাবল 3 ডাবল স্যালারি পাবে। শুধুমাত্র সিঙ্গাপুরে আমাদের 80,000 বাংলাদেশি আছে। এই সিঙ্গাপুরে যদি আমরা আরও 50,000 পাঠাতে পারি গভর্নমেন্টের থ্রুতে, গভর্নমেন্টে যদি একটু নেগোশিয়েট করে, বিভিন্ন রিজন আছে সেখানেও সিঙ্গাপুরের মার্কেটটা অন অ্যান অ্যাভারেজ 2 লক্ষ টাকা ইনকাম করে কিন্তু প্রত্যেক সিঙ্গাপুরি। আমি রিসেন্ট কথা বললাম সিঙ্গাপুরের একজন প্রবাসী যিনি দীর্ঘদিন ধরে আছেন এবং টোটাল মার্কেট সম্বন্ধে জানেন। উনিও বলল যে অনেক প্রবলেম আছে যেই কারণে গভর্নমেন্ট কোটা কমিয়ে দিয়েছে। এই কোটাগুলোকে যদি আমরা একটু বাড়াতে পারি এবং লোক যদি একটু বেশি পাঠাতে পারি এবং কস্টটা যদি একটু কমাইতে পারি, তাহলে 12 লক্ষ টাকার মতো লাগে এখন সিঙ্গাপুরে যাওয়ার জন্য। ইটস রিয়েলি হিউজ। তো এই বিভিন্ন ইনিশিয়েটিভ, কান্ট্রি ওয়াইজ ইনিশিয়েটিভ নিলে প্রবাসীদের জন্য একটা খুব সুন্দর ভবিষ্যৎ কিন্তু সামনে অপেক্ষা। এই যে খরচের কথা বললেন, সিঙ্গাপুরে 12 লাখ টাকা, আমরা শুনি অনেক সময় যে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে গেলে 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা লাগে। ইভেন মালয়েশিয়াতে আমরা দেখেছি
যে 4-5-6 লাখ টাকা লাগে, যেখানে সরকারের ক্যাপ আছে 78-79 হাজার টাকার মতো। সো আপনার এই যে বাংলাদেশ থেকে যেতেও অনেক টাকা লাগে, 10 লক্ষ টাকা লাগলে আমরা জানি যে মিডল ইস্টে আসলে $200-300 মতো বেশিরভাগ লোক আর্ন করে। তো এটা কিন্তু তার তো আসলে 10 লাখ টাকা আর্ন করতে 5 বছর চলে যাবে। অবশ্যই চলে যাবে। তো এই যে আমরা বেশি টাকা দিয়ে যাই, কম আর্ন করি, আবার অনেক সময় রেমিটেন্স দেশে পাঠাতেও আমাদের বেশি খরচ করতে হয়। জি। সো এই যে সব জায়গাতে আমাদের দেশের প্রবাসীরা আসলে কেন প্রতারিত হয় বা ঠকে? প্রতারিত সবসময় আসলে এই যে দেখেন আমাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এরকম যে ওরা প্রতারিত হচ্ছে, ডেফিনেটলি কিছু না কিছু অবশ্যই প্রতারণার শিকার হয় বলে আমরা এটা সবাই আমরা বলি এবং এন্ডোর্স করি। কিন্তু এই জায়গায় চিন্তা করতে হবে যে আমার ডিমান্ড সাপ্লাই যে গ্যাপটা, বাংলাদেশে যদি আপনি এখন ব্যবসা করতে চান, আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে 3 লাখ টাকা দিয়ে হেল্প করবে না, কিন্তু বিদেশ যেতে চান একদিনের মধ্যে আপনি 5 লাখ টাকা পেয়ে যাবেন। সুদে টাকা হোক, আপনার মেয়েও দিবে, টাকাও দিবে, মেয়ে বিয়ে দিবে, 3 লক্ষ টাকাও দিবে যে বাবা তুমি যাও, দেশের বাইরে যাও। আপনি যদি এখন কৃষিকাজ করেন, কোনো একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, দেশের বাইরে চলে যাবে, দুবাই চলে যাবে, শুনলে সে কিন্তু মানে সবকিছুই সে করতে পারছে সেখানে। মেয়ে বিয়ে দিবে, মেয়েও বিয়ে দিবে, টাকাও দিবে, বাবা তুমি 5 লাখ টাকা 3 লাখ টাকা নাও, তুমি দেশের বাইরে যাও, তুমি সুখে থাকো, ভালো থাকো, এস্টাবলিশ হও। এটা আমাদের যে মেন্টালিটির যেই গ্যাপটা, এই গ্যাপটা মিট আপ করাও কিন্তু জরুরি। সবাই যে দেশের বাইরে যাবে, এই যে দেশের বাইরে গেল 6-7 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে, সেখানে গিয়ে আমার এই টাকাটা তুলতে তুলতে তো তার 3 থেকে 4 বছর সময় লাগে। বাবা আমার জমি বিক্রি করে, গয়না বিক্রি করে, গরু বিক্রি করে। আমি সৌদি আরবে রিসেন্ট কথা বললো যে আমি শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে পারলাম না, আমার আপন চাচার গরুটা আমি জাস্ট গোয়ালঘর থেকে টেনে নিয়ে বললাম যে কাকা দাম ধরে দিলাম, আপনি হয়তো 1.5 লাখ পাইতেন, আমি 20,000 টাকা বাড়াই দিলাম, আমার টাকা লাগবে, এটা আমি বিক্রি করে আপনাকে পরে আমি 1.5 লাখের গরু 1,70,000 আপনাকে দিয়ে দিব। তো এই যে বিভিন্ন সিনারিও, এগুলাকেও আমাদের একটুখানি এন্ডোর্স করতে হবে যে ভাই আত্মকর্মসংস্থানের জন্য কেউ যদি বাংলাদেশেও যদি কেউ কিছু করতে চায়, তাকে যেন আমরা সেভাবে সাপোর্টটা করি। শুধুমাত্র বিদেশ 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 করে করে এবং আমাদের টোটাল ডেমোগ্রাফিক ডায়াসপোরার 50% আমরা নিয়ে চলে গেলাম আমাদের এই মিডল ইস্ট কান্ট্রিতে। আপনি 2032-এ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ সৌদি আরবে হবে। ওয়ার্ল্ড কাপ এখন সৌদি আরবে হিউজ পরিমাণ লোকের ডিমান্ড আছে, 30 থেকে 40 লক্ষ লোক আছে আমাদের লিগালি, সেখানে আছে 30 লাখের মতো, 10 থেকে 12 লাখ আছে ইললিগালি। এখন এই লোকগুলা কিন্তু 32 সালের পরে দেখবেন যে বাংলাদেশে ফেরত আসতেছে, কাজের কিন্তু একটা বিশাল বড় গ্যাপ চলে যাবে। আমার সৌদি আরবে আমরা তো আসলে গভর্নমেন্টকেও খুব বোকা মনে করি, বিভিন্ন দেশের গভর্নমেন্টটা তো বোকা না, আমরা নিজেরা বোকা হয়ে যাই এবং টোটাল দেশকেও বিপদে ফেলি। বাংলাদেশ থেকে কন্ট্রাক্ট করে অশিক্ষিত কাউকে আমি একেবারে এসএসসি এইচএসসি বিবিএমবি এর সার্টিফিকেট দিয়ে আমি নিয়ে চলে গেলাম, সে ওখানে গিয়ে ক্লিনিং এর কাজ করতেছে। যে নাম দস্তখত করতে পারে না, সে গিয়ে ওখানে ডক্টরেট সার্টিফিকেট দিয়ে আমি ভিসা তৈরি করে দিছি, সে ওখানে গিয়ে ক্লিনিং এর কাজ করতেছে। এবং আমাদের দুবাই মার্কেটটা বন্ধ হলো কিন্তু এই কারণে, আমি দুবাই ছিলাম, আমি মার্কেটটা সম্বন্ধে খুব ভালোভাবে জানি। দুবাই মার্কেটটা কিন্তু এখন ভিসা বন্ধ, আপনি ব্যবসা করার জন্য ভিসা পাবেন, কিন্তু আপনি ভিজিট হজ করা মানে দুবাইতে আপনি কিন্তু জবের জন্য এখন ভিসাটা পাবেন না, হয়তো বা 5-6 মাসের মধ্যে এটা খুলে দিবে। কিন্তু এই মার্কেটটা আমরা বন্ধ করলাম আমাদের দুর্নীতির কারণে, আমাদের ইলিগাল অ্যাক্টিভিটিস এর কারণে। এটা হচ্ছে কি আপনি ভিসা নিয়ে যাচ্ছেন, ভিজিট ভিসা ওভার স্টে করছেন এবং ধরা পড়ছেন। আপনি ওই যে বললাম ডাক্তার সেজে গেছেন, ডাক্তার সেজে গিয়ে আপনি ক্লিনিং এর কাজ করতেছেন, আপনি দস্তখত করতে পারেন না, সিগনেচার করতে পারেন না, আপনার সার্টিফিকেট হচ্ছে আপনি ডাক্তার। বুঝেছি। ওকে, এটা আমাদের দেশ থেকেই হয়, আমাদের দেশ থেকে হয়েছে। ওখানে কিছু ইলিগাল কিছু টাইপিং অফিস বলে, যারা এই কাজে হেল্পগুলো করে, এই টোটাল চ্যানেলটা ধরে এবং এমবাসির সত্যায়ন সহ এরকম কয়েকটা কেস হয়েছে বলে আমি শুনেছি আর কি, এবং যেটা সত্য অনেকেই এটা জানে। রাইট আশফাক ভাই, আমরা আলোচনার শেষের দিকে, তো আমরা যদি একটু জানতে চাই যে আপনি বাংলাদেশ ফাইন্যান্সে কাজ করছেন এই রিলেটেড রেমিটেন্স নিয়ে, রেমিটারদের নিয়ে, তো আসলে বাংলাদেশ ফাইন্যান্সে কি কাজ করছেন আপনারা, এটা দিয়ে আমরা শেষ করব। ওকে, দেখুন বাংলাদেশ ফাইন্যান্স একটা এনবিএফআই, একটা আর্থিক প্রতিষ্ঠান যারা ফরেন এক্সচেঞ্জ ডিল করতে পারে না, আমাদের লাইসেন্সে নাই, কিন্তু আমরা টার্গেট করেছি, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের এমডি মহোদয়ের, যে আমরা যারা এনআরবিদের সেভিংসটা এবং তাদের যে অন্যান্য নিডগুলো আছে, সোশ্যাল রিকগনিশনাল নিড এবং অন্যান্য যে নিড, ইনভেস্টমেন্ট নেওয়ার নিড, সেটা নিয়ে কাজ করব। এয়ারপোর্টের যে ঝক্কি ঝামেলাগুলো হয় এনআরবিদের,
আমরা ওটাকে রিকগনাইজ করেছি। মানে যাওয়া আসা থেকে শুরু করে যাওয়া আসার জন্য যে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস, লাউঞ্জ ফ্যাসিলিটি, হোটেল, বাসা থেকে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি, এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ ফ্যাসিলিটি, সেটা আমরা দিচ্ছি। আমরা ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দিচ্ছি, কারণ ওনারা অনেক রিস্কি জব করেন, ওনারা স্ট্রোক করেন, পার্শিয়াল অথবা পার্মানেন্ট ডিসেবল হন, মারা যান, সেক্ষেত্রে আমরা ইন্স্যুরেন্সের ফ্যাসিলিটিগুলো আমরা দিচ্ছি। আমরা তাকে রিটায়ারমেন্ট বেনিফিট, পেনশন স্কিম, আমাদের বিভিন্ন লুক্রেটিভ সেভিংস স্কিম, যেটা কনভেনশনাল এবং শরিয়া ভিত্তিক উপায়ে দুই ক্ষেত্রেই আমরা দিচ্ছি। আমরা আরেকটা কাজ করছি হচ্ছে গিয়ে ওনাদের যে একটা স্বপ্ন থাকে যে বাংলাদেশে ওনারা একটা স্বপ্নের বাড়ি করবেন, আপনি দেখবেন যে এটা একেবারে অহরহ এবং খুব কমন যে তার গ্রামের মধ্যে সে সুন্দর একটা 2 তলা 3 তলা একটা বাড়ি সে করবেই, এটা তার সোসাইটিতে জানান দেয়া যে সে আসলে এখন আর আগের স্ট্যাটাসে নাই, সে একটা ডেভেলপ করেছে। তো এই স্বপ্নটা পূরণের জন্য কিন্তু তার একটা বিশাল পরিমাণ টাকা লাগে, যে টাকাটা তার সবসময় থাকে না। আমরা যেটা করেছি যে আপনি আমাদের এই প্ল্যাটফর্মে আমাদের এখানে সেভিংস করবেন, সেভিংস যত টাকা করবেন তার 3 ডবল পর্যন্ত আমরা এই স্বপ্নের বাড়ি করার জন্য আমরা লোনটা দিচ্ছি। আবার হচ্ছে গিয়ে তার যে ডিপেন্ডেন্টরা থাকে, বাবা মা, ছোট ভাই বোন, তাদেরকে আমরা এস্টাবলিশ করে দেওয়ার জন্য যদি ব্যবসা করতে চায়, এসএমই, কৃষি উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ঋণ আমরা দিচ্ছি। এই সুবিধা পাওয়ার জন্য কি করতে হবে? এই সুবিধাটা পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের যে বীর প্ল্যাটফর্ম, সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন মানে আপনার এখানে আপনি এফডিআর করবেন অথবা সেভিংসটা আপনি জমা রাখবেন, আপনি ডিপিএস করতে পারেন, আপনি লং টার্ম যে রিটায়ারমেন্ট বেনিফিট আছে সেটার জন্য আপনি এখানে এনরোল করতে পারেন। আপনি যত টাকা আমার এখানে সেভিংস করবেন ঠিক তার 3 ডবল পর্যন্ত আমরা আপনাকে বিভিন্ন লোন ফ্যাসিলিটিগুলো এবং যে এয়ারপোর্টের যেটা বললাম, ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিগুলো বললাম, এগুলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা এটা ওপেন রেখেছি। এটা খুবই স্বল্প পরিমাণ থেকে আপনি শুরু করতে পারেন, 3000 টাকার একটা সেভিংস। আবার যদি এফডিআর করেন অথবা এমটিডিআর করেন সেটা হচ্ছে গিয়ে 50,000 টাকা থেকে। এটা যারা সেভিংস করে তাদের জন্য, প্রবাসীদের জন্য এটা খুবই একটা, এটা আপনাদের অ্যাপ আছে বীর নামে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। বীর নামে আমাদের এই ফ্যাসিলিটিগুলো আছে, এটা আমরা জনপ্রিয় করেছি। একটা জিনিস হচ্ছে গিয়ে আমি মিস করেছি আপনাকে তখন অ্যান্সার দিতে, প্রবাসীদের রেমিটেন্স সেন্ডিং কস্টটা বেশি, যেটা আপনার সঙ্গে ডিসকাশনে আপনি বলছিলেন যে 9.4% হচ্ছে গিয়ে বাংলাদেশিদের জন্য রেমিটেন্স সেন্ডিং কস্ট। আমাদের সাবকন্টিনেন্টাল এরিয়াতে এটা কিন্তু হাইয়েস্ট, এবং অন্যান্য দেশের এটা সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে গিয়ে 5%। আমাদের যেই ডায়াসপোরাটা আছে সেই ডায়াসপোরাটা কিন্তু সবসময়ই একটু লাজুক, একটু কনফিউজড, একটু ভীতু। ওনারা একটা ব্যাংকে গিয়ে অথবা মানি ট্রান্সফার যে হাউসগুলো আছে সেখানে গিয়ে ওনারা একজন বাংলাদেশিকে খোঁজে, মনে করে যে একজন দেশি ভাইয়ের কাছে গিয়ে একটু কথা বলতে পারলে একটু সে রেটটা একটু বুঝায় বলতে পারবে অথবা টাকাটা ঠিকমতো ছাড়তে পারবে। এই যে সে তার অ্যাপ ইউজ না করার যে প্রবণতা, অথবা বাংলাদেশের ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে সেখান থেকেও কিন্তু রেমিটেন্স আনার জন্য যে অ্যাপ ভিত্তিক যেই ফ্যাসিলিটিগুলো সেগুলোর পরিমাণ কম, অথবা আমরা সেটা ডেভেলপ করেছি এখন পর্যন্ত সেভাবে জনপ্রিয় করতে পারি না আমাদের ডায়াসপোরার কাছে। এটা ব্যাংকেরও একটা দায় আছে, ব্যাংকেরও এটা উচিত যে এরকম কোনো একটা সিস্টেম ডেভেলপ করা, অ্যাপ ডেভেলপ করা, যে আমাকে কোনো রেমিটেন্স এক্সচেঞ্জ হাউসের কাছে যেতে হচ্ছে না, আমি সেটা দেখে রেমিটেন্স তার ঘরে বসেই রেমিটেন্সটা পাঠাতে পারবে। এটার জন্য আবার হচ্ছে গিয়ে রেমিটেন্সের কিন্তু সে তো ইনস্ট্রাকশনটা অ্যাপে দিল, কিন্তু তার অ্যাকাউন্ট অথবা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এখান থেকে কিন্তু আবার সেটার একটা মেসেজ একটা লাগবে, সেখানে তার একটা এপিআই একটা কানেকশন তার লাগবে যে তার টাকাটা ওখান থেকে কেটে নেয়। তো আমার ডায়াসপোরা যখন গ্রো করবে সেভাবে এডুকেটেড হবে এবং তার অধিকার সম্বন্ধেও সে জানবে, তার দায়িত্বগুলোও সম্বন্ধে সে জানবে, সে আরেকটু টেকনোলজির সঙ্গে অ্যাডাপ্টেশন তার বাড়বে, তত বেশি কিন্তু আমার এই রেমিটেন্স সেন্ডিং খরচটাও কিন্তু সেভাবে করে কমে আসবে, যেটা অন্যান্য দেশে আমাদের সাবকন্টিনেন্টাল এরিয়াতে কম। রাইট, জি। সো আশফাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অজস্র ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমার মেসেজগুলো আমাদের সমস্ত প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি দর্শকরা শুনেছেন, আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি আসলে যে বাংলাদেশি প্রবাসীদের আসলে সমস্যা কোথায় এবং আরও কিভাবে ভালো করা সম্ভব। এখানে আসলে শুধু সরকারের একার পক্ষে করা সম্ভব না, এখানে যত স্টেক হোল্ডার আছে সবারই আসলে অংশগ্রহণ দরকার, এবং আমাদের আসলে অনেক কিছুই আমরা না জেনেই যাই, না করেই করে ফেলি। তো আমাদের প্রবাসী যারা আসলে যেতে চান বাইরে, তারা জেনে যাওয়ার চেষ্টা করতে পারেন। সরকারের বিভিন্ন ধরনের উইং আছে, একটা প্রবাসী যেটা কল সেন্টার আছে, সেটা আমরা জানতে পারলাম যে সেখানে ফোন করেও কিন্তু আপনি অনেক কিছু জানতে পারেন, অনেক ধরনের সেবা নিতে পারেন।
আপনি ব্যাংক লোন কিভাবে পেতে পারেন আসলে, এবং অন্যান্য যে ধরনের সুবিধা আপনি কিভাবে আসলে একটু বেশি টাকা আর্ন করতে পারবেন, সেই ধরনের বিষয়ে কিন্তু আশফাক ভাই তার আলোচনায় বিশ্লেষণে নিয়েছেন। এবং আসলে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও যে রেমিটারদের সেবা দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করছে, সার্ভিস তৈরি করছে, তো সেগুলো আসলে আপনারা যদি একটু জানার চেষ্টা করেন দর্শক, আপনারা জানতে পারবেন এবং আসলে আপনারা ভালোভাবে বিদেশে যেতে পারবেন, ভালো থাকতে পারবেন, আপনাদের পরিবাররাও দেশে ভালো থাকবে। সো দর্শক, আজকে এই পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।